হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। এরপরে আসবো সবাদ শোষণের মেন যে ভাগ, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসেই এবং ভালো করে জিনিসটা বুঝতে হবে। তো সবাদ শোষণকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা খুবই জটিল প্রক্রিয়া। তো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র দুটোই ভালো করে বুঝতে হবে। গ্লাইকোলাইসিস কোথায় হয়, ক্রেবস চক্র কোথায় হয়? দুটোই সবাদ শোষণ প্রক্রিয়া, মানে অক্সিজেনের উপস্থিতিতেই হয়ে থাকে। তো গ্লাইকোলাইসিসের স্থান আগে বলি, এটা কোষের সাইটোপ্লাজমে হয়ে থাকে। আর এটা হয় মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন ছিল? এরকম একটা 3D স্ট্রাকচার, এরকম আমরা ড্রয়িং করেছিলাম ক্লাস 9 এর যে ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম, এরকম দেখেছিলাম। ক্রিস্টি ছিল, ক্রিস্টি, এই ক্রিস্টির এইখানে F0F1 দানা ছিল। তো এইখানে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক ছিল। তো এইখানের মধ্যে এখানে এই জায়গাটাকে বলা হয়ে থাকে ধাত্র বা ম্যাট্রিক্স। আর এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। তাহলে এটা মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। তো ক্রেবস চক্র যখন পড়বো বা আদার্স পরপর যখন পড়বো, তো সেইগুলো দেখবো যে মাইটোকন্ড্রিয়ার কোথায় কোনটা হয়ে থাকে। তো মূলত কোষের একটা কোষের ভিতরের যে জেলি আবরণ থাকে, জেলিময় জিনিসটা থাকে, তাকে সাইটোপ্লাজম বলা হয়। কোষীয় অঙ্গাণু যুক্ত সাইটোপ্লাজম সমান প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমই কিন্তু কোষের সজীবতার প্রমাণ দেয়। কোষের মধ্যে যদি প্রোটোপ্লাজম না থাকে, কোষটা নির্জীব। তো কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। আর কোষের মধ্যে উপস্থিত এক ধরনের কোষ অঙ্গাণু থাকে, যাকে কোষের শক্তি ঘর বলা হয়। সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র হয়ে থাকে। এরপর আমরা এখন আলোচনা করব ক্রেবস চক্র। ওকে, এখানে দেখো গ্লাইকোলাইসিসের রেখাচিত্রটা লেখা আছে। তো এক্সামেতে তোমাদের 5 মার্কের যে কোশ্চেনগুলো আসে, তার মধ্যে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র অল্টার করে আসে। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই পড়বে। তো এটা টেকনিক্সগুলো একটু মনে রাখতে হবে। তো গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তারপরে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 20 হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, দেন পাইরুভিক অ্যাসিড। এখানে কিছু কিছু ডবল আছে, অ্যারো রয়েছে, ডবল অ্যারো, কিছু সিঙ্গেল অ্যারো রয়েছে। এটা ডবল অ্যারো, এটা সিঙ্গেল অ্যারো। এইগুলোকে জাস্ট মনে রাখার একটা প্রসেস হচ্ছে, আমি এটাকে নাম্বারিং করে দিচ্ছি। এটা 1 নম্বর ধাপ, এটা 2, এটা 3, এটাকে আমরা 4 নম্বর যদি দিই, এটা 5 নম্বর, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। 9টা ধাপ আছে। তো তোমরা যখন পড়বে, এখানে কোন ধাপে সিঙ্গেল অ্যারো, কোন ধাপে ডবল অ্যারো, কোথায় জল বেরোচ্ছে, কোথায় এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে, কোথায় এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সেই প্রসেসগুলো একটু প্র্যাকটিস করবে। আর নামগুলো একটু মনে রাখবে, তাহলে জিনিসটা অ্যারেঞ্জ করতে সুবিধা হবে। দেখো একটা একটা করে আসি। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আর 3 নম্বরে সিঙ্গেল অ্যারো রয়েছে। আর কোথায় কোথায় রয়েছে আগে লিখি, 1, 3। আর কোথায় সিঙ্গেল অ্যারো দেখতে পাচ্ছি? এইখানে 5-এতে আছে, 5 নম্বর, এটা ডবল অ্যারো, এটা 5 নম্বরে আছে। এরপর আছে 7 নম্বর, তারপরে আছে 9 নম্বর। তাহলে 1, 3, 5, 7, 9, এখানে আছে সিঙ্গেল অ্যারো। ডবল অ্যারো কোথায় কোথায় আছে? 2 নম্বরে আছে। তারপরে কোথায় আছে? আচ্ছা, এই স্টেপটা যদি দিই, এটা আছে 4 নম্বর। 4 নম্বরের পর আছে 6, 8। এই ধাপের 4টে ধাপেতে ডবল অ্যারো
রয়েছে। এরপর দেখো জল কোথায় বেড়াচ্ছে, জল ওয়াটার রিলিজ হচ্ছে কত নম্বর ধাপে, আমাদের 8 নম্বর ধাপে জল বেরোচ্ছে। এবার এডিপি থেকে এটিপি কোথায় তৈরি হচ্ছে, এটিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে যখন আর একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, ডাই মানে কি 2, ট্রাই মানে 3, তাহলে আর একটা যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটা তৈরি হয়ে যায় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেটা কোন ধাপে তৈরি হচ্ছে দেখো, এডিপি থেকে এটিপি বলেছি, তাহলে এই ধাপটা মানে 6 নম্বরে আছে আর 9 নম্বরে আছে, সরি এডিপি, হ্যাঁ এডিপি থেকে এটিপি বলেছি 6 আর 9। এরপরে উল্টোটা এটিপি থেকে এডিপি, এটিপি থেকে এডিপি কোথায় আছে, এই যে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে আর 3 নম্বরে আছে, লিখে ফেললাম। তাহলে এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা অ্যারেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি বললাম, গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কাকে বলা হয় না, যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি হোক বা কখনো কখনো অনুপস্থিতিতে আংশিক রূপে জারিত হয়, সম্পূর্ণ নয়, কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় এবং বিক্রিয়া শেষে 2 অণু এটিপি এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভেট অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস, এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের একটা নতুন আলাদা নাম আছে, সেই নামটা হচ্ছে ইএমপি। এটা কোথা থেকে এলো না, এটা এলো বিজ্ঞানী 3 জনের নাম অনুসারে, 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে। 3 জন বিজ্ঞানীকে, এমডন, মেয়ারহাফ, পার্নেস, এই 3 জন বিজ্ঞানী গ্লাইকোলাইসিস নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন বলে তার নাম অনুসারে এই গ্লাইকোলাইসিসের নাম হয়েছে ইএমপি পথ। ওকে, আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তাহলে এই যে 2 অণু পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, সেটা এর পরের ধাপে ক্রেবস চক্রে প্রবেশ করবে, কিন্তু সরাসরি পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে না। তার জন্য পাইরুভিক অ্যাসিড আগে অ্যাসিটাইল হয়ে যায়, অ্যাসিটাইল হয়ে যাওয়ার পর তারপর সেটা ক্রেবস সাইকেলে প্রবেশ করে। তাহলে এরপরের আমাদের স্টেপ হচ্ছে তোমাদের ক্রেবস সাইকেল। তো বললাম যেটা, তাহলে গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড থেকে আগে পাইরুভিক অ্যাসিড সেটা আগে কিসে পরিণত হয়, অ্যাসিটাইল কোয়ে, এটা কোয়ে এনজাইম এক ধরনের, অ্যাসিটাইল কোয়ে। এটা কোথায় হয়, এটাও একটা প্রক্রিয়া, এটা কোথায় হয় ডিটেলস নেই, কিন্তু এটা কোথায় হয় সেটা জানতে হবে। সেটা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হয়ে থাকে। ঠিক আছে, এই যে অ্যাসিটাইল কোয়েটা আমরা তৈরি করলাম বা তৈরি হয় যেটা আমরা বললাম, এইটাই এবার সরাসরি ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্রে প্রবেশ করে। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, তার নাম অনুসারে এই ক্রেবস চক্রের নাম হয়েছে। তো এই ক্রেবস চক্রের বিভিন্ন নাম আছে, চক্রটা আঁকার আগে জাস্ট বলে দিই এগুলো, টিসিএ চক্র বা টিসিএ সাইকেল, আর ট্রাই কার্বক্সিলিক
অ্যাসিড চক্র। কেন বলি, কেন বলে, সেগুলো আমরা আসছি। তাহলে ক্রেবস চক্রের নিজস্ব নাম ছাড়াও দুটো আলাদা নাম আছে। একটা হচ্ছে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, আর একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলা হয় সেগুলো আসছি, তার আগে ক্রেবস চক্রটা ড্রয়িং করে তোমাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে ক্রেবস চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র যেটা আমি বললাম। তো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড রূপে এখানে প্রথমে যেটা তৈরি, যে প্রথমে এই পার্টটা কিন্তু ক্রেবস চক্রের অন্তর্ভুক্ত নয়, এটা স্টার্টিংটা দেখানো হয়েছে কারণ অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করছে। গ্লাইকোলাইসিসের শেষ উপজাত বস্তু ছিল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। প্রতি অণু গ্লুকোজের জারণে 2 অণু করে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিডটাই কিন্তু অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে। তারপর সেই অ্যাসিটাইল কোয়ে কোষের মাইটোকন্ড্রিয়ায় ঢুকে ক্রেবস চক্রে অংশগ্রহণ করছে। তো ক্রেবস চক্রের প্রথম যে উপজাত বস্তু এখানে লেখা আছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা 3টে কার্বন যুক্ত, তাই ঠিক আছে। আর এখানে 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে, 3COOH। এই যে কার্বক্সিলিক গ্রুপের আমরা কেমিস্ট্রিতে জানি এটা একটা ফাংশনাল গ্রুপ, COOH গ্রুপ এই গ্রুপটা থাকে, তাই একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল বলা হয়। আর প্রথম উপজাত বস্তু রূপে সাইট্রিক অ্যাসিড তৈরি হয় বলে ক্রেবস চক্রকেও সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, তার নাম অনুযায়ী ক্রেবস চক্র নাম হয়েছে। ক্রেবস চক্র কমপ্লিট। ক্রেবস চক্র গ্লাইকোলাইসিস টোটাল হচ্ছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এরপরে লাস্ট যে সবাত শোষণের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে প্রান্তীয় শোষণ। তো প্রান্তীয় শোষণে সবাত শোষণের লাস্ট পর্যায়ে একদম প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রের এখানে সাইট্রিক অ্যাসিড চক্র, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসোসাইট্রিক, এই যে এত বড় রয়েছে, এটা এক্সামে এদের রেখাচিত্রটাই পড়ে, বিশেষ কিছু এখান থেকে সেরকম কোশ্চেন আসে না। মেনলি গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের রেখাচিত্র পড়ে। আর টিসিএ চক্র কেন বলা হয়, ক্রেবস চক্র কেন টিসিএ সাইকেল বলা হয়, অথবা সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলা হয় বা কে আবিষ্কার করেছে, এইটুকুই। এই চক্রটা এইখানেই রয়েছে। সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো প্রত্যেকটা একটু নামগুলো পড়বে। তো প্রান্তীয় শোষণ যেটা আমি বলছিলাম, তো প্রান্তীয় শোষণের এইখানে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র প্রতি ক্ষেত্রে হাইড্রোজেনটা বিজারিত হয়। হাইড্রোজেনটা বিজারিত হবার পর সেই বিজারিত হাইড্রোজেনগুলো কিছু হাইড্রোজেন বাহক বিজারিত হাইড্রোজেন যেটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র থেকে বের হয়, তারা FADH2 এবং NADH2 এই কিছু হাইড্রোজেন বাহক রয়েছে। তো এদের উপস্থিতিতে এরা কি হয়ে থাকে না একত্রিত হয়, একত্রিত হয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে অক্সিজেন বিশেষভাবে উৎপন্ন করে থাকে। তো এটা হচ্ছে এবং শক্তির যোগান দিয়ে থাকে। তো এটা কোষের ভেতরে হয় বলে সেই জন্য এর নাম হচ্ছে প্রান্তীয় শ্বসন। তো প্রান্তীয় শ্বসন কিন্তু মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়ে থাকে। আগে ছবিটা আমি দেখিয়েছি, অন্তঃপর্দা বহিঃপর্দা দুটো পর্দা হয়। তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে প্রান্তীয় শ্বসনটা হয়। তো এটা টোটাল সবাত শোষণে 3টে ভাগ, তার মধ্যে বারবার বলছি গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর আছে লাস্ট যেটা আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট পর্যায়ে, সেটা হচ্ছে শ্বসনের তাৎপর্য। শ্বসনের তাৎপর্য কি, শ্বসনকে আমরা
শ্বসনের গুরুত্ব কি বা তাৎপর্য কি যাই বলো না কেন, 1 নম্বর হচ্ছে শক্তির মুক্তি এবং ব্যবহার। ঠিক আছে, জিনিসটা কি না, শ্বসনের মাধ্যমে আমরা দেখলাম যে শক্তি উৎপন্ন হয়, মানে কি এটিপি উৎপন্ন হয়ে থাকে। তো সেই এটিপিটা উৎপন্ন হওয়ার পর সেটা আমাদের শরীরে বিভিন্ন জৈবনিক ক্রিয়ায় সাহায্য করে থাকে। না হলে তো আমরা উঠে দাঁড়াতে পারতাম না। যারা উপোস করে থাকে বা অনশন করে তাদের শরীর একটা টাইমের পর কি হয়ে থাকে, দুর্বল হয়ে যায়। কারণ কি, তারা খাদ্যবস্তু গ্রহণ করছে না, যার দরুন কি হয় না, তারা এনার্জি পাচ্ছে না, শক্তি উৎপন্ন হচ্ছে না তাদের শরীরে, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে শক্তিটা যে খাদ্যবস্তু গ্রহণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে তার কিছু শতাংশ আমাদের দেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়ার কাজে লাগে, আর বাকিটা দেহের বাইরে মুক্ত হয়ে যায়। সেই মুক্ত শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হতে পারে বা পরিবেশে ফিরে যায়। যেমন আমরা কি উষ্ণ রক্তের প্রাণী, তাই তো? পাখি, স্তন্যপায়ী প্রাণীরা আছে কি ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল। তাহলে সেই গরমটা কোথা থেকে আসে, যে এনার্জিটা রিলিজড হচ্ছে সেইখান থেকেই শক্তিটা বেরোচ্ছে, যার জন্য আমাদের শরীরটা গরম মনে হয়ে থাকে। আর ইলেকট্রিক রে, ঠিক আছে, ইলেকট্রিক রে বা জোনাকি পোকা, এই সমস্ত যে অ্যানিমালস গুলো রয়েছে এদের থেকে ইলেকট্রিক রে থেকে তড়িৎ, তো ইলেকট্রিক রে, তারপর জেলিফিশ, এদের শরীর থেকে এক ধরনের কারেন্ট বেরায়। সেই কারেন্টটা মানে তড়িৎ শক্তি উৎপন্ন, সেটা কোথা থেকে, ওই খাদ্যবস্তু জারণের পর তাদের শরীরের মধ্যে যে শক্তিটা বাইরে নির্গত হচ্ছে তাদের সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার দরুন ওদেরকে কখনো ছোঁয়া যাবে না, কারেন্টের শক লেগে যাবে। আর জোনাকি রাত্রেবেলা আমরা দেখতে পাই বা দিনের বেলা অল্প আস্তু বেরোয়, কিন্তু লাইটটা অতটা বোঝা যায় না, অন্ধকারে দেখতে পাওয়া যায়। তাদের গা থেকে এক ধরনের আলো নির্গত হয়, ওই খাদ্যবস্তু জারণের জন্যই যে শক্তিটা বেরায় তাদের শরীরে। এছাড়া একটা এক্সট্রা রাসায়নিক উপাদানও থাকে, সেইটা কি করে ওদের শরীরে আলো উৎপাদনে সাহায্য করে থাকে। নেক্সট যে তাৎপর্যটা রয়েছে সেটা হচ্ছে O2 CO2 ভারসাম্য। O2 ও CO2 ভারসাম্য রক্ষায় শ্বসনের গুরুত্ব। সেটা কি না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কেন বলছি, কারণ ক্লোরোফিল একমাত্র সবুজ উদ্ভিদের দেহেই উপস্থিত থাকে। তারা দিনের বেলা যে খাবারটা তৈরি করে সেই খাবারটা তৈরি হওয়ার সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় এবং অক্সিজেন গ্যাসকে রিলিজ করে। সেই অক্সিজেন গ্যাস নিয়েই কিন্তু আমাদের গোটা প্রাণীকুল শ্বসন কার্য কমপ্লিট করে থাকে। তাহলে একদিকে অক্সিজেন নির্গত হচ্ছে উদ্ভিদ থেকে, আর একদিকে কার্বন ডাইঅক্সাইড প্রাণীরা কি করছে, শ্বসনের মাধ্যমে বাইরে রিলিজ করছে। তাহলে এই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড বর্জন, অপরদিকে এক উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে, অক্সিজেন রিলিজ করছে, এর মাধ্যমেই O2 CO2 পরিবেশে ভারসাম্য রক্ষা পায়। ঠিক আছে, তাহলে জৈবনিক প্রক্রিয়ায় শ্বসনের যে চ্যাপ্টারটা ছিল সেইখানে এই বিষয়গুলোই আমি তুলে ধরলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আশা করি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো সেকেন্ড টার্ম সামনে পরীক্ষা রয়েছে, শ্বসন থেকে এই চ্যাপ্টার এই পোর্শনগুলো একটু ভালো করে পড়বে। পুরো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।